বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ এবং চলছে দলীয় 7 দিনের শোক। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে জিয়া উদ্যানে ভোর থেকেই বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। এখন সেখানে কথা বলছেন রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেই মহিষী নেত্রী, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। আপনারা দেখেছেন পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন, কিন্তু সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? এটা গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন। গোটা জাতি আজকে এই প্রশ্ন করছে, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হল। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, তার যে স্থৈর্য, আত্মসংযম, তার যে সাহস, তার যে দৃঢ় প্রত্যয় যে তাকে কোনো হুমকির মুখে তার জনগণ এবং তার মাটি থেকে সরানো যায় না, তার জ্বলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তাদেরকে হারিয়েছি। বাংলাদেশ এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ, জনগণের নেত্রী, তাকে আমরা হারিয়েছি। আজকে জাতীয়তাবাদী মহিলা দল আফরোজা আব্বাস, সুলতানা আহমেদের নেতৃত্বে তারা এখানে দোয়া করেছেন তার আত্মার মাগফিরাতের জন্য। গোটা জাতি যেখানে কাঁদছে, গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে, তখন আমরা আর কি বলবো? কেন এটি হয়েছে? কেন পরশুদিন সারা ঢাকা শহর মানুষের জনস্রোত জানাজায় আসার যে দৃশ্য আমরা দেখেছি, এটি তো অভূতপূর্ব। আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন। জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, মানব কল্যাণের নেত্রী। তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে, কিন্তু তার আত্মসংযমের মধ্যে, তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন, যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষ হচ্ছে কাল। এরই মধ্যে বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের প্রার্থিতাও বৈধ ঘোষণা করে ইসি। বাকি 3 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। কাল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল শুরু হবে 5 জানুয়ারি থেকে। আপিল নিষ্পত্তি 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে আগামী 21 জানুয়ারি। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একটু আগে যেটি জানালাম, এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সহকর্মী মোহন আখন্দ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মোহন, তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, এর প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা কি বলছেন এবং সব মিলিয়ে যাচাই বাছাই যে প্রক্রিয়া, মনোনয়ন পত্র যাচাই বাছাই যে প্রক্রিয়া, সেটি বা কেমন চলছে জানতে চাই। রঞ্জন, আপনাকে ধন্যবাদ। আজকে বগুড়ার 4টি আসনের যাচাই বাছাই চলবে। গতকাল হয়েছে 3টি আসনের। তো সকালের শুরুতে আজকে বগুড়া সদর 6 আসনের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। সেখানে মোট 5 জন প্রার্থী ছিলেন। এর মধ্যে জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ইসলামী আন্দোলন আনম মামুনুর রশিদ,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের দিলরুবা নুরি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির হচ্ছে আব্দুল আল ওয়াকি। তো যাচাই বাছাই শেষে একটু আগে কেবলমাত্র দুজন প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাত ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল ছাড়া অন্য যে 3 প্রার্থী ছিলেন তাদের দাখিল করা কাগজপত্রের নানান ত্রুটি থাকায়, যেমন হলফনামা, শিক্ষাগত যোগ্যতার কাগজ, এসব ত্রুটি থাকায় বাকি 3 জনের প্রার্থীতা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। একটু পরে বগুড়া 7 আসন, যেটি জিয়া রহমানের জন্মভূমি এবং যেখানে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওই আসনে যাচাই বাছাই শুরু হবে এবং তারপরে বগুড়া 4 এবং বগুড়া 5-এর শুনানি শুরু হবে। তো তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণার পর বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমি রয়েছি বর্তমানে যেখানে আমার এই পাশেই শুনানি চলছে ডিসি অফিসে, যেখানে রিটার্নিং কর্মকর্তা বসেছেন। তার ভেতরে কিন্তু সবাই যখন তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় তখন কিন্তু বিএনপি নেতাকর্মীরা আলহামদুলিল্লাহ বলে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন যে আগামীতে তারা এই আসনে তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে তারা বিজয়ী করবেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। রঞ্জন। মোহন, আপনাকে ধন্যবাদ। পরাজিত শক্তি বাধা সৃষ্টি করতে পারে, সব অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, এমনটাই জানালেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ব্যাপক অংশগ্রহণে গণভোট ও নির্বাচন চায় সরকার। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভোটের সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা থাকে, এসব নিয়ন্ত্রণে প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি। আসন্ন নির্বাচন, যে নির্বাচনে দেশকে পরিবর্তনের দিকে এগিয়ে নেয়ার জন্য আপনার ভোটাধিকার প্রয়োগের আপনি সুযোগ পাচ্ছেন। আমরা চাই জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট এবং একই সাথে প্রার্থী নির্বাচনের যে ভোটটা, দুটোই আমরা যেন সকলকে সঙ্গে নিয়ে করতে পারি। একটা বিরতি নিচ্ছেই সঙ্গে থাকুন। পৌষের মাঝামাঝি সময়ে শীত জেঁকে বসেছে সারা দেশে। 7 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে রাজধানী ঢাকা পড়ে ঘন কুয়াশায়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। চুয়াডাঙ্গায় কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। একই চিত্র কুড়িগ্রামে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পর সূর্যের দেখা মিললেও উত্তরের হিম শীতল বাতাসে রোদের উত্তাপ মিলছে না। পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না সাধারণ মানুষ। প্রচণ্ড শীতের সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এছাড়াও হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীতেও শীত জেঁকে বসেছে। কুয়াশার চাদরে ঢাকা থাকছে রাজপথ। আরও জানাতে হাজারীবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, আমরা দেখেছি সকাল থেকেই কুয়াশার চাদরেই আসলে একরকম বলা চলে যে ঢাকা। এখন বেলা বাড়ছে, কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে জনজীবনে কুয়াশা বা ঠান্ডা সেটির প্রভাব কেমন দেখলেন? রঞ্জন, আমরা শুরুতেই কিন্তু ছিলাম ঢাকার একেবারেই যে ব্যস্ত এলাকাগুলো, সেই এলাকাগুলোতে। সেখানে দেখেছি যখন সকাল 7টা-8টা অনেক কুয়াশা ছিল। কুয়াশার কারণে জনজীবন কিন্তু একেবারেই বিপর্যস্ত হচ্ছিল। সেই খবর আমরা আপনার মাধ্যমে বা আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা দিচ্ছিলাম। কিন্তু এখন কিন্তু বেলা কিছুটা বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কিন্তু খুব একটা বেশি যে কমেছে সেটা কিন্তু আসলে বলা যাবে না, বরং একই রকম রয়েছে। এবং মানুষ সহ এলাকা বা বিভিন্ন এলাকায় যে পশু পাখি রয়েছে তাদের জীবনযাপনও কিন্তু অত্যন্ত বিপর্যস্ত হয়ে উঠছে। বিশেষ করে কর্মজীবী যে মানুষেরা রয়েছে তাদেরকে কিন্তু কাজে বের হতেই হচ্ছে। তাদের কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই, তাদেরকে কাজে বের হতে হচ্ছে এই শীত উপেক্ষা করে, কারণ পেটের দায়ে তাদেরকে কাজ করতেই হবে। এবার একটু বলে রাখি যে নতুন বছরের শুরুতেই কিন্তু হাড় কাঁপানো এই শীতের বার্তাই কিন্তু দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা যদি বলি যে চলতি মাসে দেশে আরও 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ হতে পারে, এমন একটি আশঙ্কার কথা তারা কিন্তু বলছে। এবং তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের
কোনো এলাকায়, বিশেষ করে ঢাকার বাইরে কোনো এলাকায় কিন্তু তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসতে পারে, এমন তথ্য আমরা গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের একটি ব্রিফিংয়ের মাধ্যমে পেয়েছি। এবং একটি কথা বলে রাখি যে 2 থেকে 3টি মৃদু এবং মাঝারি এই শৈত্যপ্রবাহ বা ভারী যে মাঝারি শৈত্যপ্রবাহ রয়েছে, সেই শৈত্যপ্রবাহের কারণে ঢাকারও তাপমাত্রা কিছুটা কমে আসবে এমনটা বলা হচ্ছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি আসলে ঠান্ডার কারণে যে সমস্যাটা হচ্ছে তার থেকে বেশি হচ্ছে যে বাতাসটা বইছে, সেই বাতাসের কারণে কিন্তু খুব বেশি সমস্যা হচ্ছে মানুষের। বৃদ্ধ এবং শিশু যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এবং আগামীকাল থেকে বিভিন্ন জায়গায় দেখা যাবে যে স্কুলগুলো খুলে যাবে। তো স্কুলগুলো খুলে গেলে এখানে কোমলমতি শিশুরা এই ঠান্ডার মধ্যে কিভাবে স্কুলে যাবেন, এবং যদি যান সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার কথাও কিন্তু বলছেন ডাক্তাররা। তো এই কিন্তু ছিল আমার কাছে সবশেষ খবর। রঞ্জন। রিফাত, আপনাকে ধন্যবাদ।